এই বাড়িতে আসার পর থেকে তরির সবচেয়ে বেশি মনে পড়ে গুনগুনকে। রাতে দুই বোন একে অপরকে জাপটে ধরে ঘুমাতো। তরি কাদামাটি দিয়ে গুনগুনকে কতবার হাঁড়ি পাতিল যে বানিয়ে দিয়েছে তার হিসেব নেই। বৃষ্টি এলেই ভেজা মাটি নিয়ে দুই বোন পুতুল বানাতো, বালু দিয়ে কেক বানিয়ে খেলতো। গুনগুনের সঙ্গে কাটানো সময়গুলোর কথা স্মৃতিচারণ করতেই তরি কেঁদে ফেলল। কাঁদছো কেন? আহসানের নরম কণ্ঠস্বর শুনে তরি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কান্নামাখা স্বরে বলল, কোথায়, আমি মোটেও কাঁদছি না। আহসান তীক্ষ্ণ দৃষ্টিতে তরির ফোলা ফোলা চোখ দেখল। নাকের ডগাটা লাল হয়ে গেছে, গলার স্বরও ভেজা। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরির পাশে এসে বসল। তরি সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিল। নমনীয় কণ্ঠে বলল, মিথ্যেটা দেখছি ঠিকঠাক বলতে পারো না। তরি কোনো প্রত্যুত্তর করল না। তার কিছু ভালো লাগছে না। বিছানার ওপরে উবু হয়ে বসে আছে, মনটা কেমন যেন লাগছে। জবাব না পেয়ে আহসান তরির দিকে আরও কিছুটা এগিয়ে এলো। থুতনিতে হাত রেখে বলল, কি হয়েছে, কেউ কিছু বলেছে? তরি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কিছু হয়নি। আহসান কাঙ্ক্ষিত জবাব না পেয়ে হতাশ হলো। তরিকে আর জেরা করলো না, বরং তরির দু কপালে হাত রেখে বলল, জানো, আমার ছোটবেলা থেকে একটা অসুখ আছে। তরি অত্যন্ত কৌতূহলের সহিত বলল, কি অসুখ? জবাবে আহসান বলল, ছোটবেলা থেকেই আমার পছন্দের কোনো মানুষ যদি আমার সামনে কাঁদে তাহলে আমার খুব কষ্ট হয়। বুকে কেমন চিনচিন ব্যথা হয়, মনে হয় যেন আমি মরেই যাব। তরি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। ঢোক গিলে বলল, এখনও কি খুব কষ্ট হচ্ছে? আহসান নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। তরি আর খানিকটা সময়ও ব্যয় করলো না, দুই হাত দিয়ে ফের চোখ মুছল। নাক টেনে টেনে বলল, আমি আর কাঁদব না। আহসান মুখ টেপে হেসে ফেলল। তার দেখা দেখি তরিও হেসে ফেলল। সময়ের বিঘ্ন না ঘটিয়েই তরিকে বলল, কাঁদছিলে কেন? অর্থকিত প্রশ্নে তরি মাথা নিচু করে ফেলল। শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার একটা ছোট বোন আছে, ওর নাম গুনগুন। জানেন, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি যা বলি তাই শোনে। আমরা একসঙ্গে পড়তে বসি। রাতে জড়াজড়ি না করে ঘুমালে আমাদের ঘুমই আসে না। আজ সারাদিন আমি ওকে দেখিনি, আগে কখনো গুনগুনকে ছাড়া থাকিনি। মনটা খুব খারাপ লাগছে। আমি নিশ্চিত গুনগুন অনেক কাঁদছে। আমার যেন কেমন কেমন লাগছে। গুনগুনকে খুব মনে পড়ছে। আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল। তরি থামতেই সে বলল, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। ব্যাপারটা তো আসলে খুব সিরিয়াস। আচ্ছা, আজ রাতে গুনগুন ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। কাল সকালবেলা তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসবো। সন্ধ্যায় বাড়ি দিয়ে কাজ শেষে বাড়ি ফেরার সময় তোমাকে আবার নিয়ে আসবো, চলবে? তরি চোখ বড় বড় করে বলল, পাক্কা? আহসান মাথা ওপর নিচ করে সম্মতি জানালো। তরি আবেগে উচ্ছ্বাসিত হয়ে আহসানকে জড়িয়ে ধরল। সাহসী মেয়েলি দেহের তুলতুলে ছোঁয়া পেয়ে আহসান বিস্মিত হলো। তরির এলোমেলো চুলগুলো তার নাকে এসে বাড়ি খেলো। তরি তাকে জাপটে ধরে বলল, আপনি খুব ভালো। যদিও সম্মিত ফিরে পেতেই সে আহসানের শরীর থেকে নিজেকে আলগা করে ফেলল। এভাবে মানুষটাকে তার জড়িয়ে ধরা মোটেও উচিত হয়নি। লোকটা তাকে নিয়ে মনে মনে ভুল কিছু ভাবছে না তো? একেবারে লাগোয়া দুটি বালিশে তরি আহসান পরস্পর একে অপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিহিত। যেমন আহসানের শক্ত পুরুষালী চাহনি, তেমনি তরির নারীসুলভ কোমল নমনীয় চাহনি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুজনের চোখেই এক অদ্ভুত খেলার মাঝখানে আহসান বলল, তুমি কি তুলতুল? তরি অবাক হলো। নিমিষেই শোয়া থেকে উঠে বসে পড়ল। আপনি আমার নাম জানলেন কি করে? আহসান অযাচিত হাসল। হেসে বলল, আঙ্কেলের মুখে শুনেছি। আমি ভেবেছি গুনগুনি হলো তুলতুল। বিয়ের দিন অনেকবার গুনগুনকে তুলতুল বলে ডেকেছি, গুনগুন কোনো সাড়াই দিল না। তরি গালে হাত দিয়ে বলল, তুলতুল আর গুনগুন আমাদের ডাকনাম। আমার ভালো নাম নাভানা রশিদ তরি, আর গুনগুনেরটা হলো ইয়ানা রশিদ কিরণ। আমাদের নামে কি মিল, তাই না? তুলতুল নামে শুধু আমায় বাবা ডাকতো, এখন আর কেউ ডাকে না। আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো, তারপর বলল, আমি যদি তোমাকে তুলতুল ডাকি খুব বেশি ক্ষতি হবে কি?
তরি মাথা দুলিয়ে না বোঝালো, এর অর্থ আপনি আমাকে তুলতুল ডাকলে মোটেও ক্ষতি হবে না। আজ সকাল থেকেই তরি বেজায় খুশি। গাঢ় লাল রঙের জামদানি শাড়ি পরে টুকটুকি সেজে বসে আছে। হাতে গলায় শোভার পরিয়ে দেওয়া সোনার গয়না। বিবাহিত মেয়েরা বাপের বাড়ি গেলে সোনার গয়না পরেই যেতে হয়। তরি নিজের পায়ের দিকে তাকালো। পা দুটো খালি খালি লাগছে। দুপায়ে আলতা পরলে মন্দ হতো না, কিন্তু কে এনে দেবে তাকে আলতা? দরজা খোলার শব্দে তরি পেছনে ফিরে তাকালো। আহসানকে দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল, আপনি কিন্তু বলেছেন আজ বাড়ি নিয়ে যাবেন। কখন যাব আমরা? তরির প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। তরির এলোমেলো প্রশ্ন তার কানে ঢুকছেই না। তার দৃষ্টি সম্পূর্ণ তরির দিকে নিবদ্ধ। মেয়েটাকে কেমন বউ বউ লাগছে। বউই তো, তারই বউ এটা। মাথায় পাকা গিন্নিদের মতো খোপা বাঁধা, হাতে সোনার বালা, গলায় মোটা হাড় পরা। আহসান দরজা ধরে তাকিয়ে থাকলো। তরি আবার প্রশ্ন করলো, নিয়ে যাবেন না? আহসান হচকচিয়ে উঠল। আমতা আমতা করে বলল, ও হ্যাঁ, বাইক বাইরে আছে, আমি চাবিটা নিয়ে আসছি, তুমি এসো। আহসান চাবি হাতে বেরিয়ে যেতেই তরি তার পিছু পিছু আঁচল ঘোরাতে ঘোরাতে এলো। আহসান আর চোখে তরিকে দেখল। বড্ড খোশ মেজাজে আছে সে। আহসান বাইকে বসে তরিকেও বসার ইঙ্গিত দিল। তরি বাইকে উঠে প্রথমে একটু দূরত্ব বজায় রেখেছিল, আর কি ভেবে যেন এগিয়ে এসে বসলো। একটা হাত রাখলো আহসানের কাঁধে, অপরটা আহসানের বুকে। তরিদের বাড়ি থেকে আহসানদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। বাইকে জোরে টান দিলে খুব একটা সময় লাগে না। তরিকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আহসান চলে যেতে চাইল। তরি নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি আসবেন না? তরির এই দুর্বল কণ্ঠস্বর, আকুতি ভরা চাহনি আহসান এড়িয়ে যেতে পারল না। প্রত্যুত্তরে শুধু বলল, যাব, কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আমার সঙ্গে দেখা করেই চলে আসব। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে আনন্দিত হলো। দরজায় নক করতেই মনোয়ারা এসে দরজা খুলে দিলেন। তরি আর আহসানকে অসময়ে দেখে চমকিত হলেন। আহসান সালাম দিয়ে ভেতরে গেল, কিন্তু কথা অনুযায়ী বেশিক্ষণ বসল না। মাজদাক গুদামে তার জন্য অপেক্ষা করছেন। গুনগুন স্কুল থেকে ফিরে বোনকে দেখে আনন্দে কেঁদেই ফেলল। তরিকে জড়িয়ে ধরে বলল, বাবু জানো আমার তোমাকে কতটা মনে পড়েছে। তোমাকে সেদিন নিয়ে গেল যেই লোকটা, তিনি একটা দুষ্টু লোক। তোমাকে কেন নিয়ে গেল সে, আমি তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি এই লোকটাকে বকে দেবে বুবু, সে যেন আর তোমাকে নিয়ে চলে না যায়। তরি কাঁদো কাঁদো চোখে গুনগুনের কথা শুনল। আহসানকে নিয়ে কটু কথা বলায় মনোয়ারা যদিও এক দফা গুনগুনকে এসে ধমকি দিলেন, গুনগুন সেদিকে ভ্রুক্ষেপ করল না। দু বোন সন্ধ্যা অবধি নিজেদের মতো ব্যস্ত রইল। গুনগুন এসে তরির হাতে এক গাদা কাপড় গুজে দিল। তরি সেগুলো দিয়ে পুতুল বানালো। সুতা কেটে মেয়ে পুতুলটার মাথায় চুলও দিল। একটা বড় পুতুল, অপরটা বউ পুতুল, আরেকটা ছোট্ট বাবু পুতুল। উঠানে পাতা দোলনায় দু বোন দোলও খেলো। কথা মাফিক সন্ধ্যাবেলায় আহসানের বাইক তরিদের গেটে এসে থামতেই গুনগুন জানালা দিয়ে উকিঝুঁকি মারল। মনোয়ারা গেট খুলতেই আহসান ভেতরে প্রবেশ করতেই গুনগুন তরির শাড়ির আঁচল চেপে ধরে বসে রইল। তরির কানে ফিসফিস করে বলল, বুবু, ওই দুষ্টু বদলোকটা আবার এসেছে। ও তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি একদম ভয় পেও না। ও তোমার কাছে আসলেই আমি ওকে কামড়ে দেব। আমার দাঁতে অনেক জোর আছে বুবু। সেদিন ক্লাসে রেখা আমার খাতা ছিঁড়ে ফেলেছিল। এরপর আমি ওর হাতে কামড়ে দিয়েছি। ভয়ে পরদিন স্কুলেই আসেনি। তরি ভ্রুকুচকে বলল, তুমি কেন কামড় দিলে গুনগুন? গুনগুন মাথা নিচু করে বলল, ও আমার খাতা কেন ছেড়ে দিল? সব পচা মানুষদের কামড়ে দেব। তরির কোনো সাড়া শব্দ না পেয়ে গুনগুন তরির গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি আর কাউকে কামড় দেব না বুবু। তুমি যেও না ওই পচা লোকটার সঙ্গে, আমার খুব কান্না পায়। আমি তোমার জন্য এতগুলো কেঁদেছি। তরি কিছু বলার আগেই ঘরে আহসান এলো। হাতে তার অনেকগুলো বড় বড় ব্যাগ, তাতে আছে নানারূপ ফল, মিষ্টান্ন ইত্যাদি। তৎক্ষণাৎ মনোয়ারা ডাকে তরি মায়ের নিকট ছুটে গেল। আহসানকে দেখেই গুনগুন তাকে ভেঙচি কাটল। আহসান সবকিছু অগ্রাহ্য করে গুনগুনের পাশে গিয়ে বসল। গুনগুন তাকে আবারও ভেঙচি কাটল। আহসান নিজের হাতের ব্যাগটা থেকে অনেকগুলো চকলেট বের করলো। সেখান থেকে একটার মোড়ক খুলে নিজেই খেতে শুরু করলো। গুনগুনের জিভে যেন জল চলে এলো। এই বদলোকটা তাকে একবারও সাধছে না কেন? সাধলেই তো গুনগুন খেয়ে ফেলতো। গুনগুন আর নিজেকে সামলাতে পারল না। বিক্ষুব্ধ কণ্ঠে আহসানকে বলল, সবগুলো চকলেট কি আপনি একাই খাবেন? আহসান চকলেট মুখে পুরে উত্তর দিল, হ্যাঁ। গুনগুন কিছুক্ষণ ভেবে বলল, জানেন আমাদের ইংরেজি বইতে লেখা আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, সব কিছু ভাগ করে খেতে হয়। আহসান মনে মনে হাসলো। কায়দা করে উত্তর দিল, দেব চকলেট, তবে একটা শর্ত আছে। গুনগুন নির্বিঘ্নে উত্তর দিল, কি শর্ত? আহসান নিজের বৃদ্ধাঙ্গুলি তুলে ধরে বলল, আমার সঙ্গে ভাব করবে।
গুনগুন মিনিটখানেক নিজের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে রইল। একদিকে ওই দুষ্টু লোক, আরেকদিকে চকলেট। কি করবে সে? উপায় না পেয়ে গুনগুন আহসানের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে বলল, এই যে ভাব করলাম, এবার আমায় চকলেট দিন। আহসান চকলেট ভর্তি ব্যাগটা গুনগুনের হাতে গুজে দিল। গুনগুন চকলেট বের করে খেতে খেতে বলল, আপনি মোটেও দুষ্টু লোক নন, আপনি অনেক ভালো। আহসান ঠোঁট টিপে হাসল। দুই বোনের কার্যকলাপ ঠিক একই রকম। মনোয়ারা তরিকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে রাঁধতে বসেছেন। আহসান বাধা দিতে চাইলে লাভ হলো না। মনোয়ারা সাফ জানিয়ে দিলেন নতুন জামাইকে তিনি খালি মুখে যেতে দেবেন না। তরিকে সালাদ কাটতে বসিয়ে দিয়ে মনোয়ারা পোলাও, রোস্ট এবং গরুর মাংসের রেজালা রাঁধলেন। রাতে মেয়ে ও মেয়ের জামাইকে নিজ হাতে পেরে খাওয়ালেন। খেয়ে উঠে মনোয়ারাকে সালাম জানিয়ে আহসান তরিকে সঙ্গে নিয়ে রওনা দিতে চাইল। ঠিক সেই সময় বাঁধল বিপত্তি। গুনগুন আলতো হাতে আহসানের পাঞ্জাবির হাতা ধরে কাঁদতে কাঁদতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে ভাবও করেছি। আপনি তাহলে কেন আমার বুবুকে নিয়ে যাচ্ছেন? আর বুবুকে ছাড়া আমি ঘুমাতে পারি না। আপনি আমার বুবুকে রেখে যান, আমার বুবু আমার সঙ্গেই থাকবে। আহসান দ্বিধাগ্রস্ত হয়ে তরির দিকে তাকালো। তরিও দুহাত দিয়ে চোখ মুছছে। মনোয়ারা তেড়ে এসে গুনগুনের গালে দুঘা দিলেন। তবে এই পন্থা গুনগুনের বেলায় মোটেও কার্যকর ছিল না। গুনগুনের কান্নার জোয়ার থামল না। ভয়ে সে তরির আঁচলে মুখ লুকিয়ে বলল, আপনার সঙ্গে ভাব শেষ, আপনি একটা পচা পাজি লোক। অতঃপর নিজের কনিষ্ঠ আঙুলটা আহসানের দিকে তাক করে বলল, আপনার সঙ্গে আমার কাটটি, কোনোদিন আর আপনার সঙ্গে কথা বলবো না। আটটি বাটটি রক্তের কাটটি। আহসান দরজার সামনে শটানভাবে দাঁড়িয়ে রইল। একদিকে তার বউয়ের কান্না, অপরদিকে শালির কান্না। এই অবস্থায় ঠিক কী করা দরকার তা তার নিজেরই মাথায় আসছে না। এই অদ্ভুত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করলেন মনোয়ারা। গুনগুনের কান্নামাখা মুখ তিনি উপেক্ষা করতে পারলেন না। আহসানকে বিনীতভাবে রাতটুকু থেকে যাবার অনুরোধ করে বসলেন। এই আকুল অনুরোধ আহসানের হৃদয়ে ঝড় তুলল। মাতৃসম মানুষটির অনুরোধ আহসান ফেলতে পারল না। রাতটা সে ওই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই শুনে গুনগুনের খুশি সেদিন আর কে দেখে। খুশিতে আহসানের হাত ধরে লাফাতে লাফাতে বলল, আপনার সঙ্গে কাটটি বাত, আপনি আসলেই খুব ভালো। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এবার দুই বোনের কোনো ঠিক ঠিকানা নেই, দুজনের মধ্যে ভয়ানক মিল। তরি তার নিজের ঘরে আহসানকে বিছানা করে দিল। সব কিছু গুছিয়ে দিয়ে মনোয়ারার ঘরে গিয়ে বসল। সকালে গুনগুনের স্কুল আছে, তাই মনোয়ারা তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তরিকে এত রাতে নিজের ঘরে মনোয়ারা বললেন, তুমি কি এই ঘরে শোবে? তরি বিছানায় হেলান দিয়ে বলল, হ্যাঁ মা, ওনাকে বিছানা করে দিয়ে এসেছি, উনি আমার ঘরে ঘুমাবেন আর আমি এখানে ঘুমাবো। মনোয়ারা ঝাঁঝালো কণ্ঠে বললেন, কাজটা তুমি মোটেও ঠিক করনি। সে আমাদের বাড়ির মেহমান, তাকে তোমার সময় দেওয়া উচিত। একে অপরকে সময় না দিলে তোমরা নিজেদের বুঝবে কিভাবে? তোমার স্থান যেখানে তুমি সেখানে যাও। তরি মুখ ফুটে বলল, গুনগুনের সঙ্গে ঘুমাবো আমি, না হলে গুনগুন কাঁদবে। মনোয়ারা জবাবে বললেন, গুনগুনকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সকালে স্কুল আছে ওর, এত রাত জেগে কাজ নেই। সকালে উঠলে বলে দেব রাতে তুমি ওর সঙ্গেই ঘুমিয়েছো। তরি রুষ্ট হয়ে নিজের ঘরের দিকে গেল। এই লোকটার যন্ত্রণায় একটু শান্তি নেই। কোথায় একটু মা বোনকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, তারও কোনো জো নেই। এই পাজি লোকটা এখানে এসে হাজির। তরিকে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আহসান চমকিত হলো। এই না সে ওই ঘরে ঘুমাতে গেল। আহসান বিছানা ছেড়ে উঠে গেল তরির নিকটে। দরজার ঠিক সামনে গিয়ে বলল, তুমি এখানে? রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। তরি ঠোঁটকুচকে এক রেখা জবাব দিল, মা বলেছে আপনার সঙ্গে এই ঘরে শোতে। আহসান আর টু শব্দটিও করল না। বিছানায় উঠে তরিকে শোয়ার মতো জায়গা করে দিল। তরি ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার হাতলটা ধরে আহসানকে উদ্দেশ্য করে বলল, উঠানে যাবেন? আহসানের চোখ ভর্তি তখন ক্লান্তির ছাপ। তরির কথা শুনে তার তন্দ্রা ভাব কেটে গেল। হতবিহলের ন্যায় বলল, এত রাতে? তরি চঞ্চল ছন্নছাড়া মেয়েদের মতো হাত পা ছুড়ে বলল, হ্যাঁ, আজকে একটা সিক্রেট মিশনে নামবো। আহসান কপাল কুঁচকে ফেলল। তরির দিকে তাকিয়ে বলল, কিসের মিশন? তুমি কি স্পাই? তরি ফিসফিস করে বলল, এত শত জানি না। আমাদের উঠানের ওই পাশে রমেশ চাচাদের চালতা গাছ আছে, মানে দুই বাড়ির মাঝামাঝি পড়েছে গাছটা। কিন্তু রমেশ চাচা একজন পাজি মানুষ। রাতে আমাদের গাছের আম পেড়ে নিয়ে যান, কিন্তু আমাদের কোনো চালতা দেন না। আজকে আমরা চালতা চুরি করব। আপনি নিচে বস্তা হাতে দাঁড়াবেন, আমি অপর থেকে চালতা ফেললে কুড়িয়ে বস্তায় ঢোকাবেন। আহসান তীব্র প্রতিবাদ করে বলল, এসব করা একদম ঠিক নয়। রাতের আধারে যদি কিছু হয়? তরি পাল্টা জবাবে বলল, আপনি আমার সঙ্গে চালতা পাড়তে যাবেন কিনা সেটা বলুন। যদি না যান তাহলে আমি একাই যাব। ভূতে এসে আমাকে ধরে নিয়ে যাবে, তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন।
তরি আর দাঁড়ালো না, চটের বস্তা হাতে বেরিয়ে পড়লো। আহসান তার পিছু পিছু ছুটলো। গাছের ঠিক নিচে এসে তরি ফিসফিস করে বলল, আপনি নিচে দাঁড়ান, কোনো শব্দ করবেন না, চালতা নিচে পড়লে টপার টপ ব্যাগে ভরবেন। আহসান প্রত্যুত্তরে বলল, লাঠি নেই? লাঠি বা বাঁশের সঙ্গে জ্যালি ব্যাগ পেঁচিয়ে দিলেই তো হতো, আমি হাত দিয়েই চালতা পেরে দিতাম। খামোখা অসময়ে গাছে উঠবার কি দরকার? তরি কোমরে হাত দিয়ে বলল, এই রাতের আধারে আমি বাঁশ টোকাতে এখন বাঁশবাগানে যাব? বাঁশ এসে আমার গায়ে পড়লে আমি বাঁচব? আহসান যুক্তিতর্কে বইয়ের কাছে হেরে গেল। হতাশ হয়ে চটের ব্যাগ হাতের দাঁড়িয়ে রইল। তরি শাড়ির আঁচল কোমরে গুজে গাছের নিচু ডালে আগে পা রাখলো। হাত বাড়িয়ে গোটা চারেক চালতা পেরে নিচে ছুঁড়ে মারল। আহসান তা সযত্নে চোটের বস্তায় ভরল। আহসান বাম দিকে আঙুল দিয়ে ইশারা করলো তরিকে, অর্থাৎ তরি তুমি বাম দিকের ডাল থেকে চালতা পারো। তরি স্বামীর কথা মতো বাম দিকের ডালে পা দিল। গোটা কয়েক চালতা আবারও নিচে ছুঁড়ে মারল। এবারের চালতাগুলোর সাইজ আগেরগুলোর চেয়ে বেশ বড়। এভাবে চালতা পারতে পারতে চটের বস্তা 3 ভাগ ভরে গেল। তবে এবারের তরি বড়সড় গোলমাল পাকিয়ে ফেলল। গাছ থেকে নামার সময় ভুল করে নরম ডালে পা ফেলতেই ডালসহ তরি বিকট শব্দে নিচে পড়ল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আহসান মিনিটখানেক প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডাল ভাঙার শব্দ শুনে পাশের বাড়ির আলো জ্বলে উঠল। তরি ভয় পেয়ে আহসানের দিকে তাকালো। এত কাহিনী ঘটার পর ধরা পড়লে সর্বনাশ। আহসান চালতার বস্তা ছেড়ে দ্রুত তরিকে কোলে তুলে নিল। তরি ফিসফিস করে বলল, আমার চালতা কোথায়? আমাকে ছাড়ুন, আগে চালতাগুলোকে সাইড করুন। চালতা সহ ধরা পড়লে কেউ আমাদের আস্ত রাখবে না। আহসান তরির দিকে বিরক্ত হয়ে তাকালো। দুনিয়া একদিকে, চালতা আরেক দিকে। ব্যথা পেয়েও মন থেকে চালতার নাম সরছে না। তরিকে সে কোল থেকে নিচে নামালো। এক হাতে তার ভারী চালতার বস্তা, অপর হাতে তরিকে সামলে ধরছে সে। এই মেয়ে পড়ে গিয়ে নিশ্চিত হাত পা মুচকে ফেলেছে, দাঁড়াতেও পারছে না ঠিকঠাকভাবে। অতঃপর আহসানের কাঁধে ভর দিয়ে তরি ঘরে এলো। আহসান চালতার বস্তা ঘরে রেখে বলল, শিক্ষা হয়েছে তোমার এবার? এত রাতে অন্ধকারে গাছে উঠলে ঝামেলা তো হবেই, তাও আবার অন্যের গাছে। কোথাও ব্যথা পেয়েছো দেখি, খুব লেগেছে বুঝি? তরি রাগান্বিত স্বরে বলল, না লাগেনি, দাঁড়াতে পারছি না ঠিক করে, পা মচকে গেছে আর কোমর সোজা করতে পারছি না, পিঁপড়া কামড়ে পা ফুলিয়ে দিয়েছে। আহসান নরম স্বরে বলল, পা টিপে দেবো আমি? তরি উত্তর বলল, মা বলেছে স্বামীর গায়ে পা দিতে হয় না, তাহলে নাকি অনেক পাপ হয়। আহসান মাথা চুলকে ছোট্ট শ্বাস ফেলল। বাঁকা চোখে তরির দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার কোমর মালিশ করে দিতে বলছো? যদিও আমি সেটা বেশ ভালোই পারি। তরি আহসানের বাঁকা চাহনির মানে বুঝল না, উল্টো খুশি হয়ে আহসানকে বলল, দিন না প্লিজ, খুব ব্যথা করছে। চিরনিদানির ওখানে সরিষার তেল আছে, ওটা দিয়ে মালিশ করে দিন। এটুকু বলেই তরি পাশ ফিরে শুয়ে পড়ল। আহসান হতাশ হলো, এই মেয়ে তার কথার মানেই বোঝেনি। বুঝলে কোমর মালিশের কথা শুনে এত খুশি হতো না। আহসান চিরুনিদানির সামনে থেকে সরিষার তেলের শিশিটা নিল। দুহাতে তেল নিয়ে তরির কোমরের অপর রাখলো। আহসান লক্ষ্য করলো তার হাত কাঁপছে। দ্বিধা নিয়ে সে তরির কোমরে হাত রাখলো। উজ্জ্বল বর্ণের তুলতুলে কোমরে হাত রাখতেই আহসান নিজেই চমকে উঠল। কেমন হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকালো, বেশ বড়সড় কয়েকটা ঢোক গিলল। আলতো হাতে মালিশ শুরু করলো। তরি মৃদু চিৎকার করে বলল, এই মালিশ বাবা, আপনার হাতে কি জোর নেই? জোরে হাত চালান। আহসান আহত দৃষ্টিতে তরির পানে চাইল। কোথায় শ্বশুরবাড়ি এসে বউ নিয়ে রাতে চন্দ্রবিলাস করার কথা ছিল, আর এদিকে হলো তার উল্টো, বউয়ের সঙ্গে চুরি বিলাস করতে গিয়ে হাত পা মচকে আহত বউয়ের সেবা করতে হচ্ছে। কি কপাল তার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।